আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নির্বাচন গণতন্ত্রের উত্তরণের একমাত্র উপায় নয় বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়ালে নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এখনই যারা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের কথা বলছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট নামে একটি গবেষণা সংস্থা। আলোচনায় অংশ নেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। যতদিন যাচ্ছে সরকারের উপরে মানুষের অনাস্থা ভরসার জায়গাটা কমছে। বক্তারা সংস্কার, বিচার, নির্বাচন, দেশের বর্তমান সংকট এবং আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে স্ট্যান্স আছে সেটা জনগণের আকাঙ্ক্ষা খুব বেশি একটা প্রতিফলিত করতে পারছেন না। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অর্থাৎ জনগণের প্রতিনিধি নির্বাচন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিমধ্যে অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে নানা প্রশ্নে বিভক্তি বিভাজন প্রতিদিন বাড়ছে, ইঙ্গিতটা খুব খারাপ। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক, শ্রমিক রাজনীতি বন্ধ করতে হবে, যার জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। আমাদের শিক্ষকদেরকে কি করার কথা? জ্ঞান সৃষ্টি করার কথা গবেষণার মাধ্যমে। আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার প্রস্তাবনা ঐকমত্য হলে তা এখনই বাস্তবায়ন করতে হবে এমন কোনো কথা ছিল না। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটি যথেষ্ট নয়। আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রে উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না কেন? তিনবার তো আমরা গণতন্ত্র উত্তরণের মধ্য দিয়ে গেলাম। নির্বাচন তো হলো। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। সংস্কার কার্যক্রমে জনগণের মতামত নেওয়া হচ্ছে না এমন অভিযোগ ভিত্তিহীন বলেও জানান আলী রিয়াজ। বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে, সেটা ভুল। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এখন সাম্প্রদায়িকতার উগ্র উন্মাদনা শুরু হয়ে গেছে, যেটার মধ্য দিয়ে মব তৈরি হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারলে সাম্প্রদায়িক শক্তি মুক্ত চিন্তা ও প্রতিভার বিকাশ করতে দেবে না বলেও মন্তব্য করেন গয়েশ্বর। আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মতো। ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই, অপব্যাখ্যা, যে অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ জিতু ও জিএস পদে শিবিরের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সিনেট ভবনে ফলাফল ঘোষণা করা হয়। অন্যান্য পদগুলোতে শিবির ও স্বতন্ত্র সমর্থিত প্রার্থীরা বেশি নির্বাচিত হয়েছেন। যদিও নির্বাচনের দিন ছাত্রদল প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। নির্বাচনের ফলাফলের পরও ক্যাম্পাস ও আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা। এর আগে গত রাতেই 21টি হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়। 33 বছর পর অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। আমরা তাদের আমাদের কাছে
দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জানাবেন ভোটের ফলাফল ঘোষণা শেষ হয়েছে কিনা এবং এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ছাদে, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে, সেই সিনেট ভবনের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো সিনেট ভবনের যে নির্বাচন কমিশনের যে অস্থায়ী নির্বাচন অফিস করা হয়েছে, সেই অফিসে কিন্তু ভোটের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু এখনো চলমান রয়েছে। 21টি হল সংসদের ফলাফল এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফলাফল কিন্তু ঘোষিত হচ্ছে, এখনো সেই ফলাফল চলমান রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী সমর্থক ও প্রার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী রয়েছে, তাদের প্রার্থীদের যে ফলাফল ঘোষিত হচ্ছে সেটি নিয়ে তারা উল্লাস প্রকাশ করছেন। বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে তারা কিন্তু যেমনটা বলেছেন, দীর্ঘ 33 বছর যে তারা স্বপ্ন বয়ে বেড়াচ্ছেন যে একটি জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচন কিন্তু অবশেষে অনুষ্ঠিত হলো 11 সেপ্টেম্বর। আর এই 2-3 দিন ধরে কিন্তু এই ভোট গণনা সেটি কিন্তু আজকে সম্পন্ন হলো। আজকে কিন্তু সমস্ত ভোট গণনা শেষে কিন্তু ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সেনেট ভবনের সামনে কিন্তু জড়ো হয়েছে এখন হাজারো শিক্ষার্থী সমর্থকরা কিন্তু জড়ো হয়েছেন। তারা তাদের যে প্রার্থী রয়েছেন, পছন্দের প্রার্থী রয়েছেন, তারা কিন্তু তাদের যে ফলাফল, সেই ফলাফল ঘোষিত হচ্ছে। ফলাফল ঘোষণার পরে কিন্তু সমর্থকরা কিন্তু উল্লাস প্রকাশ করছেন যে তাদের যে প্রার্থী যারা জয়লাভ করছেন, তাদের কাছে যে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে তারা কথা বলছেন। তারা কিন্তু খুশি হয়েছেন যে দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনকে ঘিরে যে তাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু আজকে বাস্তব রূপ নিয়েছে। তো যে কারণে তারা বলছেন প্রার্থীদের কাছে তাদের যে প্রত্যাশা, প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছেন, ইস্তেহার দিয়েছেন, সেই ইস্তেহার যেন যারা জয়ী হয়েছেন তারা যেন বাস্তবায়ন করে। সাধারণ শিক্ষার্থীদের কথা যেন নির্বাচিত প্রতিনিধিরা ভাবেন এবং সিনেটে তাদের যে প্রতিনিধিত্ব করবেন, সেই প্রতিনিধিত্বের জায়গায় কিন্তু তাদের ছাত্রছাত্রীদের যে অসুবিধাগুলো রয়েছে, সেই অসুবিধাগুলো নিয়ে এখন কথা বলার মতো প্রতিনিধি তৈরি হয়েছে। তাই কিন্তু তারা খুশি হয়েছেন এবং উৎফুল্ল। তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে কিন্তু তারা উল্লাস প্রকাশ করে মিছিলে কিন্তু প্রকম্পিত করে তুলেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। তো একটু পরে কিন্তু ফলাফল শেষ হয়ে যাবে। তো আমরা কিন্তু পরবর্তীতে আবার আপনাদের কাছে বিস্তারিত নিয়ে আসবো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ ফারুক আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 14টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে রাকসু থেকে 11 জন, সিনেট থেকে 3 জন। এর মধ্যে দিয়ে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি এই দুই পদে মোট 306 জনের প্রার্থিতা বহাল রয়েছে। আগামীকাল রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদল সহ 2টি প্যানেল যৌথ সংবাদ সম্মেলন করেছে। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ সর্বজনীন শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় 25 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা সহ 12টি প্রস্তাবনা দেওয়া হয়। আমরা নির্বাচন কমিশনে বরাবর বিভিন্ন অভিযোগ জানিয়ে এসেছি, কিন্তু তারা নির্বিকার। তারা এখানে কোনো যে পদক্ষেপ, সে পদক্ষেপ তারা গ্রহণ করছে না। আমরা এই জায়গা থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে যে ছাত্র সংসদ, সেখানে টাকার ঝনঝনানি আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে যার টাকা যার, ছাত্র সংসদ তার। এইরকম ছাত্র সংসদ কখনো হতে পারে না। ডাকসু নির্বাচনে ছাত্রদলের শোচনীয় পরাজয় ও জাকসু নির্বাচন থেকে সরে আসায় স্তম্ভিত বিএনপি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র শিবিরের যৌথ কূটকৌশল এবং দলের সাংগঠনিক দুর্বলতার কারণে এমন ভরাডুবি বলে মনে করেন ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারের মতে, বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতার কারণে তাদের ছাত্র সংগঠনের এই শোচনীয় পরাজয়। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন বয়কটের ঘটনায় বিব্রত বিএনপি। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। মাঠের রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ মুক্ত পরিবেশে নিজ দলের এমন ভরাডুবিতে হতভম্ব ডাকসুর সাবেক এই নেতা। এত ব্যবধান জামাত শিবিরের সাথে, এটা আমাদেরকেও একটু আশ্চর্য। এটা আমরা একটু খতিয়ে দেখব ব্যাপারগুলো কি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগসাজশে ডাকসুতে এমন বিপর্যয় বলেও মনে করেন তিনি। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘদিন যাবৎ কার্যক্রম ছিল না, কিন্তু ছাত্র রাজনীতি ক্যাম্পাসে হবে না, সাংগঠনিক তৎপরতা চলবে না, ইন দ্য নেম অফ পার্টি তাদের অ্যাক্টিভিটিস থাকবে না, এই ধরনের একটা ফ্লেভার তৈরি করা হয়েছে। কিন্তু তারা চুপে চাপে রাজনীতি কার্যক্রম চলে গেছে। এই কৌশলটা তারা খুব ভালোভাবে নিছে। তারপরে ডাকসু নির্বাচনটা দিয়েছে। ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হবে, এটা আমাদেরও ধারণা ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র শিবিরের কৌশলের কাছে ধরাশয়ী হয়েছে ছাত্রদল। জামাত ইসলাম একটা কাজ একদম সুচিন্তিতভাবে করেছে। তারা আন্দোলনের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর, তারপর প্রো ভাইস চ্যান্সেলর তাদের মতাদর্শকে নিয়ে গিয়েছে এবং হেলথ সেক্টরটাও কিন্তু তারা চিন্তা করে, সেটা কিন্তু বিএনপি চিন্তা ভাবনা করা নাই। পাবলিক ওপিনিয়ন মুল্ড হয়েছে কি যে বিএনপি হাট বাজার দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে, এই যে একটা ধারণা সৃষ্টি করছে। যারা বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মনে করে তারা এটা প্রচার করেছে। এইটাই কিন্তু কাজে লাগছে, কারণ এই জেনারেশন ওই লুটিরা পুঁজিপতিকে পছন্দ করে না। ডাকসু ও জাকসু নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে ছাত্রদল তাদের ভুলগুলো শুধরে নেবে বলে মনে করেন নাজিমুদ্দিন আলম। সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে, কোথায় কোথায় ভুল ছিল সেগুলো আমরা খতিয়ে দেখব। আমাদের সেখান থেকে আমাদের সংশোধন হতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। গেল 11 বছরে ৬২,৬১৯টি দুর্ঘটনায় ৮৬,৬৯০ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় ১,৩৩,২৫৭ জন। এ তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় অধিকার দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় সংস্থাটির মহাসচিব মোজাম্মেল হক এ তথ্য তুলে ধরে বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট কমানোর পরিকল্পনা নিয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে থাকতে হবে। আরও জানাচ্ছেন AR বাদল। গেল ৬ আগস্ট প্রবাসীকে নিয়ে ফেরার পথে লক্ষ্মীপুরে একটি মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত হয়। মাঝে মধ্যেই এমন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। জাতীয় অধিকার দিবসে জাতীয় অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। মানুষ যে কত কষ্টে আছে, থানায় গিয়ে একজন লোক থানায় যায়, একটা মামলা করতে পারে না, বসতে দেয় না তাকে, অথচ সেই দেশের নাগরিক। সব সেক্টর এটা। যাত্রী কল্যাণ সমিতিকে মানে এমনভাবে স্ট্রং হতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো যাতে ওদের কাছে আসে। এ সময় সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক ১১ বছরের সড়ক দুর্ঘটনার তথ্য তুলে ধরে বলেন, যানজটের কারণে বিপুল পরিমাণ কর্মঘণ্টা এবং আর্থিক ক্ষতি হচ্ছে। 11 বছরে ৬২,৬১৯টি সড়ক দুর্ঘটনায় ৮৬,৬৯০ জন নিহত হয়েছে, ১,৫৩,২৫৭ জন আহত হয়েছে। দেশের মানুষকে মুক্তি দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের কাছে তাদের স্ব নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য আজকের আলোচনা সভা থেকে আমরা দাবি তুলছি। ছোট যানবাহন দুর্ঘটনার বড় কারণ উল্লেখ করে তিনি বলেন, এখনই লাগাম টানা না গেলে ব্যাটারি চালিত রিকশা এবং ই-বাইকের কারণে বিভাগীয় শহরগুলো অচল হয়ে পড়তে পারে। এই যে ই-রিকশাকে নিবন্ধন দিতে যাচ্ছে, আগামী দিনে ঢাকা অচল হয়ে যাবে। হরতাল অবরোধ দিয়ে অচল করা লাগবে না। ই-রিকশা যেভাবে নামাচ্ছে সরকার, এটা অটোমেটিক ঢাকা বন্ধ হয়ে যাবে। দুর্ঘটনা রোধ ও আর্থিক ক্ষতি ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। সবাই ক্ষমতায় যেতে চায়, কিন্তু তারা ক্ষমতায় গেলে আমাদের কি হবে, আমাদের কি লাভ হবে? তারা এটা রাজনৈতিক ইশতেহারে এই জিনিসটা এখানে নিয়ে আসুক। AR বাদল, RTV, ঢাকা।
ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 15 জন। সকাল 8টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তাশরিফ কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টো পথে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী আয়ান পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যায়। এ সময় অন্তত 15 যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর বাস দুটি জব্দ করেছে পুলিশ। গত 15 বছর বাসস, বিটিভি ও বেতারে দুর্নীতি, দলীয় বিবেচনা ও স্বজন প্রীতি নিয়োগ দেওয়া হয়েছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউ করা নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া নীতি কার্যকর এবং সাংবাদিকদের বেতন সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণ করার পরামর্শ দিয়েছে গণমাধ্যম কর্মীরা। ডিআরইউ সভাপতি আবু সালে আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নিয়মতান্ত্রিকভাবে একটা হাইকোর্টের জাজের আন্ডারে এটা ইনভেস্টিগেট করা উচিত, কতজনকে এরকম দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আসা উচিত। কারণ আপনার ট্যাক্সের টাকায় আমরা কাউকে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হতে দেওয়া উচিত না। নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে, টিভি যারা করবেন টাকা থাকতে হবে। বেতন না নাই, আপনি 3টা পত্রিকার মালিক, এটা তো হইতে পারে না। অপরিকল্পিত নগরায়নের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষার প্রয়োজন। বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাণী ও প্রাণের মিলন মেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এডিস মশার বিস্তার রোধ করতে হলে ব্যাঙের জন্য নিরাপদ আবাস ও জলাশয় থাকা জরুরি বলে জানান তারেক রহমান। প্রাণীর জন্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলে অত্যন্ত জরুরি। পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। উপস্থিতিবৃন্দ, প্রাণীর নিরাপত্তা, অধিকার রক্ষা, মানব সভ্যতার উৎকর্ষতা এবং বিকাশের পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে প্রাণীর নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে আমি মনে করি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু রাত 8:30টায়। প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল চাইবে সে ধারাবাহিকতা ধরে রাখতে। কোনো রান রেটের হিসেব নিকেশে নয়, পরের 2 ম্যাচ জিতে সরাসরি সুপার 4 নিশ্চিতের লক্ষ্য টাইগারদের। মাহফুজুল ইসলামের রিপোর্ট। বড় জয়ে শুরু করা এশিয়া কাপের পরের ম্যাচের জন্য প্রস্তুত টিম টাইগার্স। দলের লক্ষ্য পরিষ্কার, তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই কিনা বাংলাদেশ দলের সামনে আসছে অনেক হিসেব নিকেশ। লঙ্কানদের বিপক্ষে টি-20-র জয় পরাজয়ের পরিসংখ্যানে খুব একটা ব্যবধান না থাকলেও বড় মঞ্চের চাপ সামলানোর কঠিন চ্যালেঞ্জ আছে লিটনের দলের। তবে সে স্নায়ু চাপকে পেছনে রেখে বাংলাদেশ দলের লক্ষ্য পরের 2 ম্যাচে জয় নিয়ে সুপার 4-এর সব হিসেব নিকেশ মিলিয়ে ফেলার। আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক, ওদের যদি আমরা হারে তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না। তো আগে থেকে যদি এরকম চিন্তাভাবনা এত জটিল করি, যদি কমপ্লিকেটেড করি, তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয়। তো আমাদের যেটা প্রসেস আমরা ওটাই ফলো করার চেষ্টা করব। হংকং ম্যাচের একাদশ থেকে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে লঙ্কানদের শক্তিমত্তা বিবেচনায় সেরা একাদশ মাঠে নামাবেন কোচ ফিল সিমন্স। এই ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেটের সাথে টস হতে পারে বড় একটা ফ্যাক্টর। মাহফুজুল ইসলাম, RTV। এলডিসি উত্তরণের জন্য এই মুহূর্তে বাংলাদেশের প্রস্তুতি নেই, তাই সামগ্রিক দিক বিবেচনায় সময় আরও 3 বছর বাড়ানোর দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। তবে এলডিসি উত্তরণের বিষয়টি এখন আর সরকারের হাতে নেই, তাই ঝুঁকি নিয়ে ব্যবসায়ীদেরই এগিয়ে যেতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম। বিষয়টি নিয়ে আলোচনার তাগিদ অর্থনীতিবিদদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান।
2026 সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে এই সময়সীমা আরও পেছানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ী নেতারা। আমাদের কিন্তু হারাবার আছে, যার কারণে আমরা আসলে শঙ্কিত। রাজধানীতে ইআরএফ মিলনায়তনে আয়োজিত সেমিনারেও একই দাবি জানান তারা। এলডিসি গ্রাজুয়েশনে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি কি পরিকল্পনা নেওয়া যায়, কি কি রুটম্যাপ তৈরি করা যায়, এগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। অন্ধকারের মধ্যে থেকে আমরা কিন্তু শঙ্কিত। 3 বছর পিছাতে চাচ্ছি আমাদের শক্তি অর্জনের জন্য। যুদ্ধের একটা কৌশল হচ্ছে আমি সামনে যাব, আমি একটা সময় ফিরে ব্যাক করব, তো এনিমি ভাববে যে আমি বোধহয় পরাজিত হয়েছি। আমি আসলে পরাজিত হইনি, আমি ব্যাক করব, আই উইল রিফ্রেশ মাইসেলফ and attack again forward. সামগ্রিকভাবে দেশের অর্থনীতি তুলনামূলক ভালো অবস্থানে উল্লেখ করে এলডিসি উত্তরণের বিষয়টি মাথায় রেখে ব্যবসা পরিচালনার তাগিদ দেন সরকারের কর্তা ব্যক্তিরা। যে কোনো সরকার যখন ইলেকশনের আগে আসে কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারে না, এটা কেয়ারটেকার মোডে চলে যায়। বাই ডিফল্ট আপনারা যদি পরবর্তী নির্বাচিত সরকার আসে, কারণ আমরা তো এই সেপ্টেম্বরতে আমি সিদ্ধান্ত নিতে পারবো না, অতএব দিস কোয়েশ্চেন ইজ ডাজন্ট অ্যারাইজ। আমাদের বিজনেসম্যানরা রিস্ক টেকার না হন, রিস্ক এভার্স করে আপনি কত দূর এগোবেন, এই জায়গাটা সবার বোঝা উচিত। আমরা যখনই রিস্কগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা বেটার রেজাল্ট পেয়েছি। আর এই সময়সীমা নিয়ে সরকারি বেসরকারি আলোচনা করার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রাইভেট সেক্টর শুধু এটা বললেই হবে না যে পেছাতে হবে, তাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সরকারের সামনে কেসটা আর্গিউ করতে হবে যে কেন পেছানো উচিত, পেছাতে গেলে না পেছালে ক্ষতিটা কোথায়, সেই ক্ষতি পুষিয়ে নিতে গেলে রিফর্মস কি লাগবে, ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট কি লাগবে, সেটার জন্য কত বছর লাগবে। এলডিসিতে না গেলেও বাংলাদেশ ক্রেতাদের নতুন শর্তের জালে পড়তে পারে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। ট্রাম্পের ট্যারিফটা আমাদের কানের পাশে দিয়ে গেছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ডিএস পুলের কোটা বাতিল, ক্যাডার যার মন্ত্রণালয় তার সকল ক্যাডারের সমতাসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। অনুষ্ঠানে সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ সিভিল সার্ভিসে কর্মরত ও প্রাক্তন সদস্যদের পাশাপাশি দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় রাষ্ট্র ও জনগণের স্বার্থে মেধাভিত্তিক সিভিল সার্ভিস গঠনে ডিএস পুলে নিয়োগের ক্ষেত্রে সকল ধরনের কোটা বাতিলের দাবি জানান। বাংলাদেশি আম্পায়ারদের প্রশিক্ষণ দিতে ঢাকা এসেছেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টাফেল। শনিবার দেশে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেন এই অজি আম্পায়ার। দেশি আম্পায়ারদের দক্ষতা ও প্রশিক্ষণের মান বাড়ানোর জন্য টাফেলের সাথে 2 বছরের চুক্তি করেছে বিসিবি। 1999 সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করা টাফেল ক্যারিয়ারে 74টি টেস্ট, 174টি ওয়ানডে এবং 34টি টি20তে আম্পায়ারিং করেন। এ সময় আইসিসির মেগা ইভেন্ট ও অ্যাশেজের মতো জনপ্রিয় সিরিজের দায়িত্ব পালন করেছেন। সাইমনের ঝুলিতে আছে টানা 5 বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।